হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বইতে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সাথে আমি আলোচনা করে দিচ্ছিলাম এইচএস 2025-এর এবিটিএ টেস্ট পেপারের বায়োলজি সলিউশনগুলো। তো 1 নম্বরেরগুলো করে দিচ্ছিলাম এবং 2 মার্কস আর 3 মার্কসের প্রচুর তোমরা কমেন্ট করেছো অনেকেই যে 2 মার্কস আর 3 মার্কসের যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের একটু খুঁজে দিতে, বই থেকে পেজ নাম্বার বলে দিতে এবং অবশ্যই সেইগুলো একটুখানি সেই পেজগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিতে। তো দেখো, আজকে আলোচনা করব SC 44 নিয়ে। তো যথেষ্ট টাইম লাগছে সেই পেজগুলো তোমাদের খুঁজে দিতে এবং সেইগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো যে আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2 মার্কস এবং 3 মার্কসের যে প্রশ্নগুলো ধরো বইতে ভালো নেই সেই প্রশ্নগুলোও কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি। তো সেইগুলো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, লিখে নেবে। এবং পেজ নাম্বার যদি না মেলে, আমি কোন বই থেকে পেজ নাম্বার বলছি সাতটার, সেটাও আমি দেখিয়ে দেবো আজকে। এবং যদি পেজ নাম্বার না মেলে তাহলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে সেইটা লিখে নেবে। তোমরা যদি বইতে না পেয়ে থাকো তাহলে লিখে নেবে এবং যেগুলো আমি লিখিয়ে দিচ্ছি সেগুলো তো অবশ্যই লিখে নেবে। তো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ভ্রূণ কোন অবস্থায় জরায়ুতে রোপিত হয়? সেটা হবে ব্লাস্টুলা দশায়। ঠিক আছে, তারপরে যে প্রশ্নটা রয়েছে এটা একটু লিখে নিতে হবে তোমাদের। MTP, ঠিক আছে, সেটা মানে হচ্ছে গর্ভপাত, কখন প্রয়োজন পড়ে সেটা একটু লিখে নাও। যে অবাঞ্ছিত গর্ভসঞ্চার ঘটলে অথবা যখন গর্ভধারণ মায়ের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হয় না বা গর্ভধারণে ভ্রূণের কোনো সমস্যা এসে পড়লে তখন এই ধরনের পদ্ধতি প্রয়োজন হয়। আবারও বলছি, একটু লিখে নাও। অবাঞ্ছিত গর্ভসঞ্চার ঘটলে অথবা যখন গর্ভধারণ মায়ের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হয় না বা গর্ভধারণে ভ্রূণের কোনো সমস্যা এসে পড়ে এই ধরনের পদ্ধতির প্রয়োজন হয়ে পড়ে। এবং বাকিগুলো কিন্তু আমি লিখিয়েই দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ডিএনএ প্যাকেজিং বলতে কি বোঝো? তো এইটা দেখো, প্রথমে তার আগে বলি যে এই বইটা হচ্ছে আমি ফলো করছি এবং সাঁতরার এই বইটা থেকে তোমরা যদি ফলো করে থাকো পেজ নাম্বার একদম হুবহু মিলে যাবে। এবং সাঁতরার অন্য কোনো বই ফলো করলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি কিন্তু সেই প্রশ্নগুলো কোন চ্যাপ্টারে পাবে সেটাও বলে দিচ্ছি, খুঁজেও নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে লিখেও নিতে পারো। তো দেখো, ডিএনএ প্যাকেজিং কাকে বলে সেটা পেজ নাম্বার 381-এ পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, এইটা তোমরা 381-এ পেয়ে যাবে। পেজ নাম্বার খুলে একটু দাগ দিয়ে নাও এই জায়গাটায়, ডিএনএ প্যাকেজিং কাকে বলে। তোমাদের বইয়ের চ্যাপ্টার যেখানে শেষ হচ্ছে তার পিছনে কিছু প্রশ্ন রয়েছে, সেখানে পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, তারপরের যে প্রশ্নটা রয়েছে সহপ্রকটতা কাকে বলে। সহপ্রকটতা পেয়ে যাবে তোমরা পেজ নাম্বার 227। এইটা হচ্ছে চ্যাপ্টার 5-এর প্রশ্ন। যদি পেজ নাম্বার না মেলে তাহলে চ্যাপ্টার 5-এ চলে যাবে, সেখান থেকে সহপ্রকটতা কাকে বলে উদাহরণ হচ্ছে AB-O ব্লাড গ্রুপ। ঠিক আছে, ঠিক আছে, বোঝানোর আশা করি দরকার নেই। যদি বোঝানোর দরকার হয়ে থাকে বলবে, আলাদা ভিডিও দিয়ে আমি সেটা বুঝিয়ে দেবো। আর আমার ডেসক্রিপশানে লিঙ্ক ফলো করা আছে, আমার কিছু ক্লাস করানো আছে, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর বাদ বাকি যে পেজগুলো করে দিয়েছি সেইগুলোও কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যেটা রয়েছে বায়োফর্টিফিকেশনের উদ্দেশ্যগুলি লেখো, সেটা পেয়ে যাবে পেজ নাম্বার 569-এ পেয়ে যাবে, চ্যাপ্টার 10-এর প্রশ্ন। ঠিক আছে, এখানে হচ্ছে শস্য যেগুলো রয়েছে সেইগুলোর পুষ্টিগুণ বাড়িয়ে দেওয়া হয়। তার ফলে কি হয়, যারা অভাবজনিত রোগে ভুগছে, পুষ্টিগত বা আয়ন যেগুলো রয়েছে সেইগুলোর গত যে অভাবজনিত রোগ যাদের রয়েছে তারা কিন্তু অন্য উপাদান যদি নাও নেয় সেই শস্য উপাদানের মাধ্যমে তারা সেইগুলো পূরণ করতে পারবে। ঠিক আছে, এই উপযোগিতাটা তোমরা উদ্দেশ্য বলে লিখে দিতে পারো। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের
এসসিপি কি একটি উদাহরণ দাও। এর আগেও কিন্তু আমি এটা বলে দিয়েছিলাম যে ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানোব্যাকটেরিয়া বা ছত্রাক এদের মিশ্র কালচার থেকে একটা প্রোটিন তৈরি করা হয়, যেটা হচ্ছে পশু বা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, সেটাকে বলে এসসিপি। তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 566-এ পেয়ে যাবে, এবং যদি না পাও তাহলে তোমরা কিন্তু চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে। উদাহরণ হচ্ছে স্পাইরুলিনা, ঠিক আছে, এটা উদাহরণও পেয়ে যাবে ওখান থেকে তোমরা। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 12 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন, জিনোম ডিএনএ লাইব্রেরি বলতে কি বোঝো। পেজ নাম্বার 698-এ পেয়ে যাবে জিনোম ডিএনএ লাইব্রেরি, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কঠিন বর্জ্যের নিয়ন্ত্রণের উপায়গুলি উল্লেখ করো। অবশ্যই স্ক্রিনশট নাও, বইতে খুব ভালো করে দেওয়া নেই, সেই জন্য আমি অন্য জায়গা থেকে এটা তোমাদের করিয়ে দিলাম। তো কঠিন বর্জ্য নিয়ন্ত্রণ করার প্রথম যে উপায় সেটা হচ্ছে পুনরুৎপাদন, ঠিক আছে। তারপর হচ্ছে হ্রাসকরণ, এবং তারপর হচ্ছে বার্নিং রয়েছে, এবং তারপর হচ্ছে ডাম্পিং রয়েছে। এই যে পদ্ধতিগুলো, এখান থেকে স্ক্রিনশট নাও এবং নিয়ে তোমরা একটুখানি লিখে নিতে পারো, ঠিক আছে, লিখে নিও। তো নেক্সট প্রশ্ন যেটা রয়েছে অথবার প্রশ্ন, সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলোর গুরুত্ব ও কুপ্রভাব লেখো। আমি লিখিয়ে দিয়েছি কারণ ভালো করে লেখা নেই বইতে, তো অবশ্যই একটু লিখে নাও। গ্রিন হাউস গ্যাস বলতে কোন গ্যাসগুলো বোঝায় প্রথমে লিখে নেবে, তারপরে লিখবে এদের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি, বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর ঘনত্ব বৃদ্ধি পেলে এদের তাপ ধরে রাখার ক্ষমতাও বাড়ে, এটা গুরুত্ব লিখবে। এবং কুপ্রভাব যেটা রয়েছে সেটা বইতে পেয়ে যাবে, এটা হচ্ছে চ্যাপ্টার 16-এ পেয়ে যাবে, যদি পেজ নাম্বার না মেলে চ্যাপ্টার 16-এ খোঁজো পেয়ে যাবে। আচ্ছা, 937, আর স্ক্রিনশটও নিয়ে নিতে পারো তোমরা, খোঁজার সুবিধা হবে তোমাদের যেই বই থাকুক না কেন। 937-এ তোমরা পেয়ে যাবে হচ্ছে গ্রিনহাউস গ্যাসের যে প্রভাব, কুপ্রভাব কি, তোমরা এগুলো এমনিই লিখতে পারবে যে উষ্ণতা বৃদ্ধি হয়, ঠিক আছে, তার আন্ডারে একটু লিখে দেবে। যেহেতু এটা বেশি নম্বরের প্রশ্ন নয়, তো বেশি লেখার দরকার নেই, 2-3টে পয়েন্ট একটু জাস্ট এইগুলো লিখবে যে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি বলে হেডিং দেবে, দিয়ে তার আন্ডারে 1-2 লাইন করে লিখে দেবে। বা জলচক্রের পরিবর্তন, স্বাস্থ্যের ওপর প্রভাব, এগুলো হেডিং দেবে এবং তার আন্ডারে 2-3টে লাইন করে লিখে দেবে, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমরা 4 নম্বরে চলে গেলাম, মানে 3 নম্বরের প্রশ্নতে চলে গেলাম। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে অটোগ্যামি ও জেনোগ্যামির মধ্যে পার্থক্য লেখো। আবার খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এটা একটু লিখে নাও। অটোগ্যামি মানে হচ্ছে নিষিক্তকরণ প্রক্রিয়ায় যখন একই ফুলের থেকে দুটি গ্যামেট নিষিক্ত হয়, একই ফুলের মধ্যে ঘটছে, সেটা হচ্ছে অটোগ্যামি। আর জেনোগ্যামি মানে হচ্ছে এখানে পরাগযোগ প্রক্রিয়া, যখন জিনগতভাবে ভিন্ন উদ্ভিদের, মানে দুটো আলাদা উদ্ভিদের মধ্যে পরাগযোগ হচ্ছে, সেটাকে বলছে জেনোগ্যামি। তাহলে জেনোগ্যামি হচ্ছে ইতর পরাগযোগ বলতে পারি, আর অটোগ্যামি হচ্ছে এক রকমের স্বপরাগযোগ বলতে পারি। উদাহরণও দিয়ে দিয়েছি, দেখে নেবে। তারপরে যে প্রশ্নটা তার সাথেই রয়েছে, স্টোলেনের সাহায্যে বংশ বিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম হচ্ছে স্ট্রবেরি, ঠিক আছে, তোমরা চ্যাপ্টার 1-এ পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আইভিএফ কি। আইভিএফ দেখো তোমরা চ্যাপ্টার 4-এ আছে, তোমাদের জন্মগত স্বাস্থ্যে পেয়ে যাবে। 179 পেজে রয়েছে। আইভিএফ মানে হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে, যখন নিষেক প্রক্রিয়া, যেটা দেহের বাইরে টেস্ট টিউবের মধ্যে নিষেক প্রক্রিয়া ঘটানো হচ্ছে এবং সেখান থেকে যখন জাইগোট উৎপন্ন হচ্ছে, সেটাকে নিয়ে মাতৃগর্ভে আমরা জরায়ুতে প্রতিস্থাপন করা হয়, এইটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, ঠিক আছে। তারপর রয়েছে এইডস রোগের প্যাথোজেনের নাম এবং প্রতিকার এবং দমন সম্পর্কে লেখো। এইডস রোগের প্রতিকার দিয়ে দিয়েছি, এইডস রোগের প্যাথোজেনের নাম তোমরা জানো, এইচআইভি, তো এটা তোমরা 4 নম্বর চ্যাপ্টারেই পেয়ে যাবে। এবং রোগের প্রতিকারও দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা দেখে নিতে পারো, বইতেও আছে, এখানে ভালো দেওয়া আছে, তাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে একটু লিখে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে তোমরা
এইটা আমি ভালো করে তোমাদের বুঝিয়ে বলে দিচ্ছি একদম। দেখো এর আগেও আমি কিন্তু বুঝিয়েছি, এই ক্লাসগুলো করিয়েছি। তো যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ক্লাস 10-এর একসাথে আমি করিয়েছিলাম ওটা, যেহেতু তোমাদের ক্লাস 10-এও রয়েছে। তো সেই লিঙ্কটা ফলো করো, বা এখান থেকে আমি বুঝিয়েও দিচ্ছি। তো তোমাদের প্রশ্নটা হচ্ছে, হিমোফিলিয়া রোগগ্রস্ত কোনো পিতার স্বাভাবিক কন্যা। হিমোফিলিয়া রোগগ্রস্ত কোনো পিতা তার স্বাভাবিক কন্যা মানে হচ্ছে সে বাহক কন্যা। ঠিক আছে। তো কোনো স্বাভাবিক পুরুষের সাথে যদি তার বিবাহ হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে এই রোগের সম্ভাবনা কেমন হবে চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ভালো করে বুঝবে, যদি না বুঝে থাকো বুঝে নাও। স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হয়েছে, আমি স্বাভাবিক পুরুষ লিখেছি, এবং যেহেতু বলেছি হিমোফিলিয়া আক্রান্ত যে পুরুষ তার কন্যা, তার মানে হচ্ছে সে কিন্তু বাহক কন্যা। ঠিক আছে, বাহক মহিলা। তাহলে এইভাবে আমরা চেকার বোর্ডটা করব। স্বাভাবিক পুরুষ মানে হচ্ছে এক্সের ওপর বড় হাতের এইচ দিয়েছি আর ওয়াই দিয়েছি, যেহেতু হিমোফিলিয়া স্বাভাবিক মানে হচ্ছে বড় হাতের এইচ হবে। তো স্বাভাবিক বা বাহক মহিলা যেটা রয়েছে সেটা হচ্ছে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে পি যৌনু, মানে আমরা বলতে পারি যে মাতৃযৌনু। সেখান থেকে যে গ্যামেট পাচ্ছি, দেখো পুরুষ থেকে যে গ্যামেট পাচ্ছি সেটা হচ্ছে এক্স বড় হাতের এইচ আর ওয়াই পেয়েছি, আর মহিলা থেকে যে গ্যামেট পেয়েছি সেটা হচ্ছে এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ পেয়েছি। ঠিক আছে, চেকার বোর্ড কীরকম হয়, আমরা এই যে জিরো অ্যারো চিহ্নটা দিয়েছি সেটা পুরুষের দিকটা দিয়েছি। তাহলে পুরুষ থেকে কি পেয়েছিলাম, যে এক্স বড় হাতের এইচ আর ওয়াই পেয়েছিলাম, আর স্ত্রী থেকে পেয়েছিলাম এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ পেয়েছিলাম। তো দেখো এইভাবে আমরা করেছি। তো আমরা যদি চেকার বোর্ড করি, তো চেকার বোর্ড কীভাবে করে তোমরা জানো, আমি আরেকবার বলে দিচ্ছি। এই এক্স বড় হাতের এইচের সাথে এক্স বড় হাতের এইচ দিলে আমরা এইটা পাচ্ছি, এবং এক্স বড় হাতের এইচ আর ওয়াই যদি আমরা ক্রস করি তাহলে আমরা পাবো এক্স বড় হাতের এইচ আর ওয়াই পাবো। ঠিক আছে, তারপর যেটা পাচ্ছি এক্স ছোট হাতের এইচ এক্স বড় হাতের এইচ নিয়ে আমরা পাচ্ছি এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ। ঠিক আছে, তারপরে আবার কিভাবে করে, যে এইটার সাথে আবার এইটার ক্রস হবে, মানে হচ্ছে এক্স ছোট হাতের এইচ আর বড় হাতের আমাদের ওয়াই পাচ্ছি। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক্স বড় হাতের এইচ আর এক্স বড় হাতের এইচ মানে স্বাভাবিক কন্যা, এক্স বড় হাতের এইচ এবং ওয়াই মানে হচ্ছে স্বাভাবিক পুত্র, এবং এক্স বড় হাতের এইচ আর এক্স ছোট হাতের এইচ মানে বাহক কন্যা, আর এই যে আমরা পাচ্ছি এক্স ছোট হাতের এইচ আর ওয়াই, এটা মানে হচ্ছে আক্রান্ত পুত্র। তার মানে আমরা পাচ্ছি 25%। আরেকটা কথা বলে দিই, একটা ঘর মানে হচ্ছে 25%, দুটো ঘর মানে হচ্ছে 50%, আর তিনটে ঘর মানে 75%, আর পুরোটা মানে হচ্ছে 100%। এইভাবে আমরা পার্সেন্টেজ পার করতে পারি। তো আক্রান্ত দেখো একটা ঘরে পেয়েছি, তার মানে আমরা 25% পুত্র আক্রান্ত হবে, 25% পুত্র স্বাভাবিক হবে, এবং এইটা আমরা বলতে পারি 100%ই সব কন্যা স্বাভাবিক হবে, কারণ বাহক কন্যা মানে কিন্তু স্বাভাবিক কন্যার মধ্যেই পড়বে। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন চলে যাব, বলছে যে তারপরের যে প্রশ্নটা রয়েছে, ট্রান্সক্রিপশন পদ্ধতি নিয়ে তোমাদের আলোচনা করতে বলেছে। তো বইতে তো অবশ্যই পেয়ে যাবে, তোমরা চ্যাপ্টার 6-এ পেয়ে যাবে ট্রান্সক্রিপশন পদ্ধতি। যদি চাও যে এখান থেকে লিখবে, তো এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। এখানে ছোট করে দেওয়া আছে তোমাদের 2-3 নম্বরের প্রশ্নের মতো করে। ঠিক আছে, এখান থেকে লিখে নিতে পারো, বইতে অনেকটা বড় করে দেওয়া আছে। তো নেক্সট যেটা রয়েছে, আচ্ছা তোমাদের যদি এই তিনটে প্রসেস বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবে, আমি তাহলে ক্লাস করিয়ে দেবো। ঠিক আছে, তো এই ক্লাসটা আমি তাহলে করিয়ে দেবো আবারও। তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের হার্ডি উইনবার্গের মূল নীতি বিবৃত করো। সেটা হচ্ছে তোমরা এখান থেকে লিখে নাও, এবং যেহেতু বইতে ভালো করে দেওয়া নেই সেহেতু এখান থেকে লিখে নাও, এবং গুরুত্বটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেগুলো পাচ্ছ না বইতে সেগুলো স্ক্রিনশট নাও, একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করে লিখে নাও, তাহলে কিন্তু তোমরা এই একটা খাতা করো, সেখানে কিন্তু যেগুলো পাচ্ছ না সেগুলো অবশ্যই লিখে নাও, তাহলে পরীক্ষার সময় খুব সুবিধা হবে। ঠিক আছে,
তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে মানুষের সাথে এপের কি মানে পার্থক্য রয়েছে সেটা এখান থেকে লিখে নিতে পারো। বইতেও তোমরা পেয়ে যাবে, কিন্তু 8 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে, নয়তো এখানে খুব ভালো করে দেওয়া আছে, সেই জন্য আমি এখান থেকে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো অবশ্যই দাঁড়াও, এখান থেকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে কিন্তু লিখে নাও, ঠিক আছে? তাহলে এই পার্থক্যটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু লিখে নেবে তোমরা। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিহ্নিত চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। চ্যাপ্টার 9-এ পেয়ে যাবে, চ্যাপ্টার 9-এ পেয়ে যাবে অ্যান্টিবডির গঠন, এবং এখান থেকে হচ্ছে পেজ নাম্বার 478-এ পেয়ে যাবে। এই গঠন চিত্রটা অঙ্কন করতে হবে এবং তার সাথে লিখতে হবে, বর্ণনা করো বলেছে, লিখতে হবে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ইমাস্কিউলেশন রয়েছে 10 নম্বর চ্যাপ্টারে। ইমাস্কিউলেশন মানে হচ্ছে একটা উভলিঙ্গ ফুল, সেখান থেকে যদি পরাগধানীটা বাদ দিয়ে দেওয়া হয় তাকে বলে ইমাস্কিউলেশন। পেয়ে যাবে চ্যাপ্টার 10-এ এবং পেজ নাম্বার 548-এ পেয়ে যাবে, 548-এ পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে অণু বিস্তারকরণ মানে হচ্ছে মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে? মাইক্রোপ্রোপাগেশনের সুবিধা সংক্ষেপে লেখেও পেয়ে যাবে পেজ নাম্বার 566-এ পেয়ে যাবে, পেজ নাম্বার 566-এ পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা এটা চ্যাপ্টার 10-এ পেয়ে যাবে এবং 1 নম্বর চ্যাপ্টারেও কিন্তু মাইক্রোপ্রোপাগেশন আছে তোমাদের, ঠিক আছে? তো মাইক্রোপ্রোপাগেশন মানে হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে, একটা কালচার মিডিয়ামের মধ্যে কোনো একটা উদ্ভিদের কোষ, অঙ্গ বা কলা নিয়ে প্রতিস্থাপন করা হয় এবং সেখান থেকে একটা চারাগাছ উৎপন্ন হয়ে যাবে, সেই পদ্ধতিকে বলে মাইক্রোপ্রোপাগেশন, ঠিক আছে? তো এইটার গুরুত্ব অবশ্যই দেখে নেবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কার্সিনোমা সার্কোমার মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু ভালো করে দেওয়া নেই বইতে, অবশ্যই স্ক্রিনশট নাও এবং লিখে নাও, পজ করে লিখে নাও দরকার হলে। কার্সিনোমা সার্কোমার মধ্যে হচ্ছে পার্থক্য হচ্ছে, এটা দুটোই ক্যান্সার। আচ্ছা, কার্সিনোমা হচ্ছে আবরণী কলার ক্যান্সার, মানে ত্বকের ক্যান্সার হতে পারে, আর সার্কোমা হচ্ছে যোগ কলার ক্যান্সার, মানে অস্থির ক্যান্সার, ঠিক আছে? বা আরও আদার্স যে যোগ কলাগুলো রয়েছে সেইগুলোর ক্যান্সার। তো অবশ্যই লিখে নাও, এটা ভালো করে কিন্তু বইতে দেওয়া নেই। নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসকারিওসিস রোগের বিস্তার পদ্ধতি আলোচনা করো। পেয়ে যাবে চ্যাপ্টার 9-এ পেয়ে যাবে এবং পেজ নাম্বার 506, পেজ নাম্বার 506, সেখানে তোমরা এই জায়গাটা যে দিয়ে দিয়েছি, এই রোগ সংক্রান্ত বলে যেখানে সংক্রমণ বলে লেখা আছে এইখান থেকে কিন্তু লিখে নেবে, ঠিক আছে? যদি না থাকে, যদি পেজ নাম্বার না মেলে অবশ্যই স্ক্রিনশট নাও, নিয়ে লিখে নাও। আচ্ছা, তারপরে যেটা রয়েছে, যে প্রশ্নটা রয়েছে বিওডি কাকে বলে, পেজ নাম্বার দেখে নাও, তোমাদের চ্যাপ্টার 16-এর প্রশ্ন এবং 917 পেজে পেয়ে যাবে। যে কোনো বইয়ের চ্যাপ্টার 16-এ পেয়ে যাবে, পরিবেশগত বিষয়ের মধ্যে পেয়ে যাবে বিওডি কাকে বলে। এই যে সংজ্ঞা বলে লেখা আছে, আমি টিক দিয়ে দিয়েছি, পুরো পেজটা দেখাচ্ছি যেহেতু তোমরা বলেছিলে যে পেজ না, পুরো পেজটা দেখালে তোমাদের সুবিধা হবে খুঁজতে। তো জলে উপস্থিত জৈব উপাদানকে অণুজীবের সাহায্যে বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের দরকার রয়েছে সেটাকে বলে হচ্ছে জৈবনিক অক্সিজেন চাহিদা। যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সংক্ষেপে নর্দমার জল বিশুদ্ধিকরণ পদ্ধতি আলোচনা করো। চ্যাপ্টার 11-এ পেয়ে যাবে এবং পেজ নাম্বার হচ্ছে 645 পেজে পেয়ে যাবে। আচ্ছা, এই যে পদ্ধতিটা রয়েছে তোমাদের 11.4, এই পদ্ধতিটা তোমাদের কিন্তু লিখতে হবে, মানে এই ট্রিটমেন্টগুলো যেগুলো দেওয়া আছে আর কি, যে সিওয়েজ ট্রিটমেন্ট, তারপর পরপর যে 4টে ট্রিটমেন্ট দেওয়া আছে সেই পুরোটাই কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? যে তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বায়োফার্টিলাইজার হিসাবে যে কোনো দুটি ব্যাকটেরিয়ার ব্যবহার পদ্ধতি আলোচনা করো বা বর্ণনা করো। বায়োফার্টিলাইজার হচ্ছে জৈব সার হিসাবে ব্যাকটেরিয়ার ভূমিকা। তো তোমরা এখান থেকে দেখো, পেজ নাম্বারটা আবার বলে দিই, তোমরা এটাও চ্যাপ্টার 11-এ পেয়ে যাবে,
54 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। এখানে দেখবে যে এই যে লেখা আছে ব্যাকটেরিয়াল বায়োফার্টিলাইজার, এখান থেকে যে কোনো দুটো লিখে দেবে, ব্যাকটেরিয়ার ভূমিকা যে কোনো দুটো, শুধু এত বড় করে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে। তোমরা কিন্তু অল্প অল্প করে যতটুকু ইম্পর্টেন্ট আছে ততটুকুই কিন্তু লিখবে, পুরোটা এত বড় লেখার কোনো প্রয়োজন নেই, যে কোনো দুটো পয়েন্ট লিখে দেবে, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে একসাথে রয়েছে, দুটি বায়ো ইনসেকটিসাইডের নাম লেখো। দেখো, দুটি বায়ো ইনসেকটিসাইডের নাম যদি বলে তাহলে হবে বিটি টক্সিন হবে এবং মাইকো প্যারাসাইট, এটা তোমরা দিতে পারো, যে মানব কল্যাণে অণুজীব যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, জিন প্রযুক্তির সাহায্যে মানব ইনসুলিন উৎপাদনের পদ্ধতি সংক্ষেপে লেখো। এটা 707 নম্বর পেজে 12 নম্বর চ্যাপ্টারে পেয়ে যাবে তোমরা ইনসুলিন প্রস্তুতি, এবং তার সাথে কিন্তু এই ছবিটাও অবশ্যই করে দিয়ে দিতে হবে, ঠিক আছে, কিভাবে ইনসুলিন প্রস্তুতি করা হয় জিন প্রযুক্তির সাহায্যে। তারপরে প্রশ্নটা দেখো যেটা আছে, জিনগতভাবে রূপান্তরিত কোষের নির্বাচন কিভাবে করা সম্ভব। এই প্রশ্নটা একটু কনফিউশন আছে, এটা একটু বাদ রাখো, আমি পরে করিয়ে দেবো, কারণ দু রকমের উত্তর হতে পারে। আচ্ছা, ইকো R1-এর রেস্ট্রিকশন সাইট কি রয়েছে? ইকো R1-এর রেস্ট্রিকশন সাইট রয়েছে হচ্ছে, তোমরা চলে আসবে 12 নম্বর চ্যাপ্টারে 687 নম্বর পেজে, সেখান থেকে তোমরা এই ইকো R1-এর রেস্ট্রিকশন সাইট কিন্তু পেয়ে যাবে, এই 4টা পেয়ে যাবে এবং সেখান থেকে পেয়ে যাবে। তারপরে যেটা রয়েছে অথবা প্রশ্ন যেটা রয়েছে, জৈব সুরক্ষার বিচার্য বিষয়গুলি আলোচনা করো, পেয়ে যাবে 12 নম্বর চ্যাপ্টারে 715 নম্বর পেজে পেয়ে যাবে। একটু নিচের দিকে চলে আসবে, লেখা আছে বায়োসেফটি, এবং সেটা কি সেটা একটু দিয়ে দেবে, যে জৈব প্রযুক্তি প্রস্তুত করা হচ্ছে যখন পদার্থ বা জৈব প্রযুক্তি থেকে উদ্ভূত কোনো বিপদ থেকে মানুষকে রক্ষা করা বা পরিবেশকে রক্ষা করা হচ্ছে বায়োসেফটির উদ্দেশ্য, ঠিক আছে। বিষয়গুলো হচ্ছে এখানে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে দেওয়া আছে, এগুলো দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে পেটেন্ট মানে হচ্ছে কোনো একটা নতুন জিনিস কেউ আবিষ্কার করেছে তাকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেটাকে বলে পেটেন্ট। আর বায়োপাইরেসি হচ্ছে যদি অন্য কারোর আবিষ্কারকে আমি নিজের নামে চালাতে চাই তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বায়োপাইরেসি, ঠিক আছে। তারপরে এটা পেটেন্ট আর এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চ্যাপ্টার 15-এ চলে যাবে এবং সেখান থেকে পেজ নাম্বার 851 নম্বর পেজে চলে যাবে, জেনেটিক স্পিসিস এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কী বোঝো। আমি কিন্তু দাগ দিয়ে দিয়েছি, এইটুকুই দেবে। জিনগত বৈচিত্র্য মানে কি, মানে জেনেটিক বৈচিত্র্য ডাইভার্সিটি, কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন দেখা যায় সেটা শুধু সংজ্ঞাটা দিয়ে দেবে। আচ্ছা, তারপরে চলে যাবে প্রজাতি বৈচিত্র্য স্পিসিস ডাইভার্সিটি যেটা রয়েছে, শুধু যতটুকু দাগ দিয়েছি ততটুকু লিখবে। আচ্ছা, তারপরে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য যেটা রয়েছে সেখানে তোমরা যতটুকু আমি দাগ দিয়েছি ততটুকু লিখবে, ব্যাস হয়ে গেল। এবার হচ্ছে তারপরে রয়েছে কমেন্সালিজম আর অ্যামেনসালিজমের মধ্যে পার্থক্য লেখো। এটা লিখিয়ে দিয়েছি, একটু ভালো করে দেখে নাও। অ্যামেনসালিজম এবং কমেন্সালিজমের মধ্যে পার্থক্য স্ক্রিনশট নাও, নিয়ে লিখে নাও, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা রয়েছে, পুকুরের বাস্তুতন্ত্রে বায়োমাসের পিরামিড কেমন হয়? উল্টানো হয়। এইটা হচ্ছে বায়োমাসের পিরামিড, যেটা উৎপাদক থেকে এটা উল্টানো হয় আর কি, ছোটো মাছ তারপরে বড় মাছ, এটা একটু লিখে নাও, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের পেজ, মোটামুটি তোমাদের আমি কমপ্লিট করে দেব। যদি সবগুলো পেজ সম্ভব নাও হয় 2 মার্কস 3 মার্কসের মধ্যে জন্য বলছি, আমি বিশেষ করে 15টা পেজ অবশ্যই প্রথম 15টা পেজ করে দেওয়ার তাড়াতাড়ি করে চেষ্টা করছি, এবং একটু টাইম লাগছে, অবশ্যই কিন্তু ফলো করতে থাকো, আমি করিয়ে দেবো। আজকের মতো টাটা।